পরমাণুর গঠন, এটা আমরা একটু আলোচনা করেছিলাম। পরমাণুর গঠন, তাই না? পরমাণুর গঠন নিয়েও আরও কিছু কথা আছে। পরমাণুর গঠনটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী, পরমাণুর গঠন সর্বপ্রথম কোন বিজ্ঞানী ধারণা দিতে পেরেছে? জানা আছে কারো? হ্যাঁ হ্যাঁ, কোন বিজ্ঞানী সর্বপ্রথম এটার ধারণা দিছে? না, এটা সর্বপ্রথম ধারণা দেয় হইল বিজ্ঞানী জন ডাল্টন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তো সর্বপ্রথম ধারণা দেয় কে? তাহলে কে ধারণা দেয় সর্বপ্রথম? জন ডাল্টন 1803 সালে। কিন্তু সে ধারণা দেয়, হ্যাঁ, কিন্তু সে ধারণা দেয় যে পরমাণু অবিভাজ্য। মানে কি? এটা এত ক্ষুদ্রতম কণা যে একে অন্য কোনো কিছুতে বিভক্ত করা যায় না। এই ধারণাটা সে দেয়। এটা কে দেয়? এই ধারণাটা কে দেয়? একজন বলি আমরা, কে দেয় ধারণাটা? এই যে পরমাণুটা অবিভাজ্য, মানে ভাগ করা যায় না, কোনো কিছুতেই দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত মানে অংশ বিশেষ ভাগ করা যায় না। তো এই ধারণাটা সর্বপ্রথম তাহলে কে দেয়? আমরা একটু আগেই বললাম, হ্যাঁ, বিজ্ঞানী জন ডাল্টন, যে এটা একটা ক্ষুদ্রতম কণা, একে ভাগ করা যায় না, মানে অবিভাজ্য। কিন্তু তার এই মতবাদকে কাউন্টার দেয়, মানে পুরাপুরি সঠিকভাবে মেনে নেয় না। এই বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড বলে যে না, একে ভাগ করা যায়, একটা পরমাণুকেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, কিন্তু কি কি অংশে ভাগ করা যায় সেটাও তিনি উল্লেখ করে। এবং আমরা জানি কি কি অংশে ভাগ করা যায় পরমাণুকে। একজন একটু বলি, পরমাণুকে কি কি অংশে ভাগ করা যায়? হ্যাঁ, থ্যাংক ইউ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটি অংশে পরমাণুকে ভাগ করা যায়, তিনটি কণিকায়, তিনটি ভাগে বিভাজ্য। কিন্তু এর বিজ্ঞানী রাদারফোর্ড এই ধারণা দেওয়ার সাথে সাথে আর একটা জিনিস ধারণা দেয়। সে বলে যে এই পরমাণুর কেন্দ্রে যে থাকে তাকে বলে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চতুর্দিকে এই কণাগুলো অল টাইম ঘুরতে থাকে। একে সৌরজগতের মডেলের সাথে তুলনা করছে বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড বলছে এটার ঘূর্ণনটা সৌরজগতের মতো। সৌরজগৎ যখন সূর্যকে কেন্দ্র করে চতুর্দিকে গ্রহগুলো ঘুরতে থাকে, তো বিজ্ঞানী রাদারফোর্ডও তাই বলছে যে সৌরজগতের মতোই এই পরমাণুর গঠন অবিভাজ্য, তিনটি কণিকা দ্বারা গঠিত, তবে এইগুলা সৌরজগতের মতো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতে থাকে। তো এই কথাটা আবার আর একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী বোর, তার ভালো নাম মানে বড় নাম বিজ্ঞানী নেইলস বোর। বিজ্ঞানী নেইলস বোর, NAILS। বিজ্ঞানী নেইলস বোর বলে যে হ্যাঁ, কথাটা ঠিক আছে, ধারণাটা ঠিক আছে, মতবাদটা সে মেনে নেয়, কিন্তু সে আরও কিছু ভুল ধরে। সে বলছে যে না, এটা সৌরজগতের মতো ঘোরে না, এটা সর্পিল আকার। সর্পিল আকার কথাটা আমরা বুঝতেছি কিনা? সর্পিল আকার মানে সাপের মতো আকার। সাপ যেমন লেজের থেকে গোটায়া প্রথমে শুরু করে ঘোরা, সাপ যখন
সাপের লেজ এদিক থেকে শুরু হয়ে এইভাবে ঘোরে, এইরকম বলছে। বোর্ড কি দেখা যায়? এইরকম বলছে। এর নাম হচ্ছে সর্পিল আকার, মানে সাপের আকার, মানে সাপের মতো আকার ধারণ করে ঘোরে। আর উনি ঠিকই বলছে, উনিও বলছে যে কেন্দ্রে যে থাকে তাকে নিউক্লিয়াস বলে। আর আরেকটা জিনিস উনি মানে স্পষ্ট করে ব্যাখ্যা করছে যে হ্যাঁ, কেন্দ্র ঠিক আছে, মানে ঘোড়াটাও ঠিক আছে, তিনটে কণিকাও ঠিক আছে, সব কিছু বিভাজ্য তাও ঠিক আছে, কিন্তু এই বিজ্ঞানী নেলস বোর বলছে যে হ্যাঁ, এটা আর একটা জিনিস আছে, সেটা কি, যে ঘোরে ঠিকই কিন্তু কক্ষপথে, প্রথমটা কক্ষপথ, দ্বিতীয়টা আর একটা কক্ষপথ, তৃতীয়টা আর একটা কক্ষপথ, চতুর্থটা আর একটা কক্ষপথ, এরকম বলছে যে সেটা কক্ষপথ অনুসারে ঘোরে, মানে আন্দাজে, মানে আনারি যেমুক সেমুক ঘোরে না, যেদিক সেদিক ঘোরে না, এটা একটা কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এবং সে কক্ষপথে আবার নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন প্রোটনও বিদ্যমান থাকে। তো এইটা বলছে কে? বিজ্ঞানী নেইলস বোর। তো বিজ্ঞানী নেইলস বোরের পরে অদ্যাবধি পর্যন্ত আর কেউ কোনো ধারণা এখন পর্যন্ত দেয় নাই। এই জন্য সার্বজনীন স্বীকৃতভাবে ওই বিজ্ঞানী নেইলস বোরেরটাই এখন পর্যন্ত বিদ্যমান আছে। তাহলে পরমাণুর গঠনটা আমরা এর আগে একদিন দেখেছি, এর আগের ক্লাসে। আবার আজকেও আমরা জানলাম যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তিনটে কণিকা আছে। আবার এক এক বিজ্ঞানী এক এক ধরনের মতবাদ প্রকাশ করছে, সেটাও আমরা আজকে জানলাম, তাই না? এখন জানবো হচ্ছে আমরা পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে, মানে কোনটাকে, কাকে পারমাণবিক সংখ্যা বলে? আমরা কেউ জানি নাকি? একটু বলতে পারবো কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে বলবো পারমাণবিক সংখ্যা। বুঝতে পেরেছি আমরা? প্রোটন সংখ্যাকে বলবো পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, তাহলে এর পারমাণবিক সংখ্যা 1। লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3, তাহলে এর পারমাণবিক সংখ্যা 3। এইভাবে আমরা তাহলে পারমাণবিক সংখ্যাটা আমরা জানলাম কি, যে প্রোটন সংখ্যাকে, কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। হ্যাঁ, আর তাহলে আমরা এই সাথেই আমরা আর একটা জিনিস জানবো, যে পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে, এটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কোনটা? ইলেকট্রন সংখ্যা, কোন মৌলের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা আমরা কিভাবে বের করব? যে আমরা তো এটা কিন্তু আমরা জানি, প্রোটন সংখ্যাটা আমরা জানি। কিভাবে জানি? পারমাণবিক সংখ্যাটাই যে প্রোটন সংখ্যা, যেহেতু পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা, তাহলে আমরা প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা আমরা জেনে গেছি যে প্রোটন সংখ্যা কি। কিন্তু ইলেকট্রন সংখ্যা কেমনে পাবো? ইলেকট্রন সংখ্যা এইভাবে পাবো যে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে। ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান থাকে, যেহেতু, মানে কেন সমান থাকে তার ব্যাখ্যা হলো এই, যে ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ। তাহলে কোনো মৌলের নেগেটিভ আর পজিটিভ দুইটা একই থাকে, এই জন্য ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কোনো মৌলের দুটি একই থাকে। এখন আমরা জানবো নিউট্রন সংখ্যা তাহলে কি। নিউট্রন
সংখ্যাটা আমরা কেমনে পাবো? একজনকে একটু বলতে পারবো যে নিউটন সংখ্যা কেমনে পাবো? ধন্যবাদ। কে বললো এটা? মৃদুলা আর নূপুর, ধন্যবাদ। তাহলে আমরা ভর সংখ্যা কথাটা কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে। তো হ্যাঁ, তাহলে ভর সংখ্যা আমাদের জানতে হবে। তাহলে ভর সংখ্যা যোগ কি সংখ্যা? ভর সংখ্যা যোগ প্রোটন সংখ্যা, তাই না? সমান হলো নিউট্রন সংখ্যা। হ্যাঁ, কে বলেন? হ্যাঁ বলো, কে বললে এই কথাটা? ভর সংখ্যা মাইনাস কি সংখ্যা? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ধন্যবাদ। তার মানে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান কি? বলছি যে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান কি? নিউটন সংখ্যা। মানে এখন লেখাটা ঠিক আছে তো? আচ্ছা, তোমরা শিওর তাই তো? তো আমি প্রোটন সংখ্যাটা কেটে দিয়ে এখানে ইলেকট্রন সংখ্যা লিখলাম। এখন কি ভুল হবে কিনা? ভর সংখ্যা বিয়োগ ইলেকট্রন সংখ্যা সমান নিউটন সংখ্যা, এটা ভুল হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। কারণ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান, মানে একই। সুতরাং প্রোটন সংখ্যার পরিবর্তে যদি ইলেকট্রন সংখ্যা আসে সেটাও আমরা দেব কি? যে নিউট্রন সংখ্যা। এখন নৈবেত্তিকে মানে বহু নির্বাচনী প্রশ্নে আসলো যে ভর সংখ্যা সমান কি, সরি, ভর সংখ্যা বিয়োগ ইলেকট্রন সংখ্যা সমান নিউটন সংখ্যা। তাহলে এটাও আমরা রাইট দিতে পারবো অ্যান্সার, এটাও আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারবো। এখন এখান থেকে আমি তোমাদের একটি ছোট্ট নৈর্ব্যতিক আকারে অঙ্ক দিচ্ছি। তোমরা দেখো কোন মৌলের, এটা কোন মৌলের ভর সংখ্যা, কোন মৌলের ভর সংখ্যা মনে করো 52, কোন মৌলের নিউট্রন সংখ্যা 13, তাহলে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটা কত কে পারবে? হ্যাঁ, প্রোটন সংখ্যাটা কত? আমরা ভর সংখ্যা জানি 52 আর নিউটন সংখ্যা জানি 13, তাহলে প্রোটন সংখ্যা কত? 39। কে বললো? দেহান, ধন্যবাদ। কিভাবে বুঝলে তুমি বলো? তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এটা একটা মূল সূত্র, তাই না? আচ্ছা, এবারে আমি আরেকটা লিখতেছি। কোন মৌলের নিউট্রন সংখ্যা 22, ইলেকট্রন সংখ্যা 10, ভর সংখ্যা কত? কে বলল?
মেদুলা, ধন্যবাদ। কিন্তু কোন সূত্র বলে তুমি বললে যে 32? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই কথা। হ্যাঁ, একই কথা। তাহলে আমরা এখন একটা জিনিস মোটামুটি সুন্দরভাবে শিখলাম, যে কোনো মৌলের একটি সংখ্যা যদি না দেওয়া থাকে, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, অথবা ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা, যে কোনো দুইটা দেওয়া থাকলে আর একটা আমরা বের করতে পারবো, তাই না? ধন্যবাদ। আচ্ছা, এখন যেটা আমরা পড়ব, পারমাণবিক সংখ্যা ক্লিয়ার, ভর সংখ্যা ক্লিয়ার, তাই না? আইসোটোপ, আইসোটোপটা কি? আইসোটোপটা কি? হ্যাঁ, একজন। হ্যাঁ, তেজস্ক্রিয় রশ্মি, কিন্তু আইসোটোপটা কি আমি চাচ্ছি 2 মার্কসের অ্যান্সার, যে আইসোটোপটা কাকে বলবো, মানে কি হলে আইসোটোপ বলবো, কোনো মৌলের আইসোটোপ কাকে বলবো, যে এই কারণে এটাকে এই মৌলের আইসোটোপ বলা হয়, এরকম কেউ আমরা বলতে পারি কি না? আমরা একটু চেষ্টা করি যে আইসোটোপটা আমরা কেউ বলতে পারি কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পড়তে থাকো, তুমি পড়তে থাকো, আরো 1-2 লাইন, আরো এক দুই, হ্যাঁ আরো 1-2 লাইন পড়ো, তারপরেই আইসোটোপ ক্লিয়ার হয়ে যাবে। আর 1 লাইন কি 2 লাইন পড়ো। হুম, তাহলে আমরা আইসোটোপটা আমরা তাহলে কারে বলতেছি? আইসোটোপটা, হ্যাঁ, আর এই যে 2জন পড়লে এরা বাদে আর একজন বলো, একজন, যে কোনো একজন। হ্যাঁ পড়ো, একজন ক্লিয়ার, একজন একটু ক্লিয়ার করো, আর একটু ক্লিয়ার করো, একজন এক, হ্যাঁ একটু ক্লিয়ার করো তাহলে আইসোটোপটা, আইসোটোপটা একজন একটু ক্লিয়ার করো, 1 লাইনের অ্যান্সার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, তার মানে কি আমরা বুঝতেছি স্পষ্ট যে কোনো মৌলের পরমাণুর ভিতরে ভর সংখ্যা কিন্তু সবারই সমান থাকবে না, পার্থক্য থাকবে, তাই না? এই যে মৌলের পার্থক্য থাকবে, ওই পার্থক্যটা হচ্ছে ওই মৌলের জন্য আইসোটোপ। ক্লিয়ার? ধন্যবাদ। তাহলে আমরা এখন যাচ্ছি একটু আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আইসোটোপের ধর্ম ও ব্যবহার আমরা একটি চিত্র এখানে দেখাই। এই চিত্রটা কিন্তু নাই, তোমাদের বইয়ে নাই। আইসোটোপ আমাদের কিভাবে কাজ করে এটা কিন্তু তোমাদের বইয়ে নাই। তো আমি একটু দেখাই।
প্রথমে কিন্তু একজন বলছিল, মৃদুলা না কে যেন বললো যে আইসোটোপ একটি তেজস্ক্রিয় রশ্মি, তাই না? মৃদুলা বলছিল তেজস্ক্রিয় রশ্মি। তো এই তেজস্ক্রিয় রশ্মি দিয়ে আমরা শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা পরীক্ষা করি? হ্যাঁ হ্যাঁ বলো। এক্স রে, এক্স রে, তারপরে কি আলট্রাসোনোগ্রাম করি। এটা তেজস্ক্রিয় রশ্মি আইসোটোপের কারণে বা আইসোটোপকে ব্যবহার করে, তাই না? এইটা দেখো বাম পাশে একটা চিত্রের, এটাকে যদি আমরা মনে করি একটি মেশিন, এটাকে যদি করি মেশিন, যদি মনে করি এই মেশিন থেকে আমরা যে তীর চিহ্ন দিয়ে বোঝাইছি এটাকে আমরা আইসোটোপ হিসেবে ব্যবহার করব, তাই না? আইসোটোপ হিসেবে ব্যবহার করব। আর এটাকে যদি আমরা মনে করি শরীরের পেটের ভিতরে একটি পর্দা, পেটের ভিতরের একটি পর্দা, এখানে একটি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এখানে ধরো আছে তোমার এটারে বলি মানে ক্যান্সার, মনে করেন আমরা ক্যান্সারটাই টেস্ট করব, হ্যাঁ এটা, হ্যাঁ আক্রান্ত কোষ, তাহলে ক্যান্সারটাকে আমরা ক্যান্সার রোগটাই নির্ণয় করব। এটাকে হার্ট, হার্ট যেখানে থাকে, হার্ট যেখানে থাকে ওইটারে কি বলবো আমরা বিজ্ঞানের ভাষায়? হার্টকে কি বলবো? হ্যাঁ 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 বিজ্ঞানের ভাষায় বাংলা অর্থ হৃৎপিণ্ড। কিন্তু এই হৃৎপিণ্ডরও তো আরেকটা নাম আছে না? হৃৎপিণ্ড ফুসফুস পাশাপাশি, তাই না? ওই আদ্রিতা আসলো অনেকদিন পর। কেমন আছো আদ্রিতা? আজকেই প্রথম, তার মানেই তো অনেকদিন পর, আমরা তো অনেক ক্লাস নিয়ে ফেলছি, সেটাই বলছি। আদ্রিতা ভালো আছো? আদ্রিতা আমার কথা শুনতে পাও? ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে আইসোটোপ, এই মেশিন থেকে আমরা কি করতেছি? এই মেশিন থেকে এই তেজস্ক্রিয় রশ্মি এইখানে ভিতরে দিচ্ছি, তাই তো? এই হৃৎপিণ্ডের ভিতরে এটা আমরা প্রয়োগ করতেছি। প্রয়োগ করে এতটাই আলোর গতিবেগ এতটাই বেশি যে এইখানে এই হৃৎপিণ্ডের ভিতরে কি আছে আমরা স্পষ্ট দেখতে পাই। তার আর একটা বাস্তব উদাহরণও আছে। তোমাদের বড় আপু অথবা বড় ভাই, তোমরা দেখছো কিনা জানি না, এই যে 9 বা মানে 10 এসএসসি পরীক্ষার আগে পদার্থ বলো, রসায়ন বলো আর জীববিজ্ঞান বলো, চিত্র আঁকাইতে হয় না? খাতা আঁকাইতে হয়। তো ওই খাতা কি করে? লাইটিং করে আঁকায়। লাইটিংটা কেমনে? চতুর্দিক দিয়ে ঘেরাও করা থাকে, মাঝখানে একটা বাল্ব জ্বালানো থাকে, বাল্বের উপরে একটা গ্লাস বসানো থাকে, এবং ওই গ্লাসের উপরে একটা সাদা পাতা মানে আর্ট পেপার, মানে যেখানে আমরা ওই চিত্রটা আঁকাবো। তো দেখো যে ওই সামান্য 100 পাওয়ার 60 পাওয়ার এইরকম একটা বাল্বের আলোক রশ্মির কারণেই যদি আমরা ওই চিত্রটাকে পুরাটাকে আমরা ক্লিয়ার দেখতে পাই, আমরা যদি ওইটাকেই ক্লিয়ার দেখতে পাই, তাহলে এবার চিন্তা করো যে তাহলে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি কতটা পাওয়ারফুল, যার কারণে এই হৃৎপিণ্ডের ভিতরে আমাদের যা কিছুই থাক না কেন আমরা স্পষ্ট দেখতে পাই। এবং এটা দেখতে পাই কোথায়? এটা আবার প্রতিফলিত হয়। হ্যাঁ বলো, কি হচ্ছে? ও হেড স্যারের কণ্ঠে শোনা যাচ্ছে, হেড স্যার ইয়েতে বোর্ডে, হেড স্যারের মাইক্রোফোনে। আচ্ছা এখন ক্লিয়ার? আচ্ছা এখন
আমাদের তাহলে এই তেজস্ক্রিয় রশ্মি ওই আমাদের যন্ত্র বা মেশিন থেকে কোথায় আমরা দিচ্ছি? হৃৎপিণ্ডের ভিতরে। তো হৃৎপিণ্ডের ভিতর থেকে এটা কি হচ্ছে, প্রতিফলিত হয় আবার মেশিনে যাচ্ছে, মানে আর আমাদের চোখটা আছে কোথায়? এই মেশিনের দিকে। তাহলে মেশিন থেকে আমরা দেখতেছি যে আমাদের হৃৎপিণ্ডের ভিতরে ক্ষতস্থান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা ক্ষতস্থান ক্যান্সার। তো ক্যান্সার কিন্তু ইংরেজি শব্দ, এর বাংলাটা আমরা জানি কি সবাই? হ্যাঁ হ্যাঁ, ক্যান্সারের বাংলা, ক্যান্সার যদিও বাংলা বানানে লেখা থাকে, ওটা কিন্তু ইংরেজি শব্দ। ক্যান্সার মানেই কিন্তু ঘা, ঘোড়ার, হ্যাঁ ঘা মানে ক্ষত। তো এই ঘা হয়, আমরা ওইটা ঘা না বলে বলতেছি ক্যান্সার। তো ক্যান্সার মানে ঘা। তো এই ক্যান্সারটা আমরা ক্লিয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এটা আমরা কিসের জন্য, মানে কোন রশ্মি দ্বারা ব্যবহার করে পাচ্ছি? আইসোটোপ। ঠিক এমনইভাবে কিন্তু আমরা এক্স রে, এক্স রে করে না, বিভিন্ন জায়গায় আমরা এক্স রে করি, হাত, পা, পেট, বা আলট্রাসোনোগ্রাম করি, এই আইসোটোপ ব্যবহার করেই আমরা ওইগুলা পাই যে কিভাবে কোথায় কি আছে। আর আইসোটোপ কাকে বলে এটাও আমরা আজকে শিখছি। তাহলে আইসোটোপের ব্যবহার আমরা একটা দেখলাম, যেটা দেখলাম এটা মানে কোন ক্ষেত্রে দেখলাম, এটা কোন বিজ্ঞানে দেখলাম, কিসে দেখলাম? চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা ক্ষেত্রে, না কৃষি বিজ্ঞানে চিকিৎসা ক্ষেত্রে। এখন চিকিৎসা ক্ষেত্রে মানে কি, রোগ নির্ণয়ে নাকি রোগ নিরাময়ে, কোনটাতে ক্লিয়ার হইলাম? রোগ নির্ণয়ে। না না না, হ্যাঁ নিরাময় ক্লিয়ার হই নাই আমরা, তবে আইসোটোপটা রোগ নির্ণয় নিরাময় দুইটাতেই ব্যবহার করা হয় কি, হ্যাঁ দুটি কাজে লাগে। কিন্তু আমরা কেবল একটা দেখলাম, যেটা দেখলাম এটা হচ্ছে রোগ, হ্যাঁ ক্যান্সার দেখাইলো এটার। এখন আমরা দেখবো যে নিরাময়ে কেমনে ব্যবহার করে, রোগ নিরাময়ে। তো নিরাময়ে আমরা কেমনে ব্যবহার করব, নিরাময়ে কিভাবে? নিরাময় বলতে এই যে আমরা একজন রুগী যদি ক্যান্সার হয়ে যায়, এই ক্যান্সারে যখন আমরা প্রতিষেধক দেব, প্রতিষেধক মানে কি? ঔষধ। তো ঔষধটা কোথা থেকে পাবো? এই আইসোটোপ দিয়ে। এই আইসোটোপ দিয়ে আমরা হৃৎপিণ্ডের ভিতর থেকে ব্লাড নেব, ব্লাড নেয়, ব্লাড নিয়ে কি করে? ভাইরাস কি ব্যাকটেরিয়া কি কোনটা কি পরিমাণে আছে, সেখান থেকে আবার অ্যান্টিব্যাকটেরিয়া তৈরি করা হয়, তাই না? অ্যান্টিব্যাকটেরিয়া বলতে আমরা বুঝি কি? অ্যান্টিভাইরাস, মানে ওই ব্যাকটেরিয়া বা ওই ভাইরাসের বিরুদ্ধে যেটা কাজ করবে, তাই না? আচ্ছা, তোমরা কি কখনো নাম শুনেছো? সবাই, আমরাও নিজেরাও শুনেছি, অ্যান্টিবায়োটিক। যে জ্বর হলে বা কোনো রোগ হলে আমরা বলি না যে অ্যান্টিবায়োটিক খাইতে হবে? এই অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ব্যাকটেরিয়া যাকে সরাসরি ধ্বংস করে দিবে, ব্যাকটেরিয়া যাকে সরাসরি ধ্বংস করে দিবে তাকে বলে অ্যান্টিবায়োটিক। অ্যান্টি মানে কি? বিপরীত। আর তাহলে ব্যাকটেরিয়ার বিপরীতটাকে আমরা কি বলবো? অ্যান্টিবায়োটিক। এখন প্রশ্ন হচ্ছে যে আমার জ্বর আসছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা কি খাই? প্যারাসিটামল। প্যারাসিটামল বা বিভিন্ন কোম্পানির নাপা বা এইস বা এক্সেল যেটাই হোক, আমরা তবে প্যারাসিটামল খাই, তাই তো? কিন্তু অনেক সময় আমাদের এই প্যারাসিটামলে ঔষধ মানে জ্বর বা ঠান্ডা কাশি অনেক সময় যায় না, না যাওয়ার কারণে আমরা তখন ডাক্তারকে বলি, অথবা আমাদের বাপ মা ডাক্তারকে বলে, অথবা ডাক্তার নিজেই বলে যে তোমাদের এখন খাইতে হবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ছাড়া এই অসুখ যাবে না, তাই না? তো অ্যান্টিবায়োটিক খাইতে হবে, অসুখ যাবে না। তো দুইটার কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে দমন করা যায়, ধ্বংস করা যায়। প্রথমটা হচ্ছে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দেহে আছে, কিন্তু প্রত্যেকের দেহেই আছে, এটা আমরা জানি তো নাকি? আমাদের প্রত্যেকের দেহে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, এটা আমরা জানি, তাই না? হ্যাঁ। তো এই প্যারাসিটামল বা সাধারণ কোনো ঔষধ খেলে এই ঔষধ ব্যাকটেরিয়াকে কি করে? আমাদের দেহে বা জীব দেহে বা মানব দেহে যে সকল জিনিস, যে সকল কিছু খেয়ে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস বেঁচে থাকে, ওই খাবারগুলোকে ধ্বংস করে দেয়, মানে ব্যাকটেরিয়াকে খেতে দেওয়া হয় না। এই জন্য সময়টা বেশি লাগে। ব্যাকটেরিয়া এক পর্যায়ে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন না খায়া ব্যাকটেরিয়া নিজেই মারা যায়। বুঝতে পেরেছো?
ব্যাকটেরিয়া নিজেই মারা যায়, তখন ওই সময় লাগে বেশি আমাদের। কিন্তু অন্যান্য দেশে, উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু এরকমই হয়, সরাসরি আগেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় না। যদি একটা জ্বরের রুগী হয় তাকে 10 দিন 15 দিন ধরে প্যারাসিটামল খাওয়ায় জ্বর সারায়। কিন্তু আমরা কি করি, আমরা দ্রুত দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা কি করি, অ্যান্টিবায়োটিক খাই। তো অ্যান্টিবায়োটিকের কাজ হলো ওই ব্যাকটেরিয়াকে সরাসরি ধ্বংস করে দেওয়া। অ্যান্টিবায়োটিকের কাজ হলো সরাসরি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেওয়া। তাহলে ব্যাকটেরিয়াকে দুইভাবে ধ্বংস করা যায়। কিভাবে ধ্বংস করা যায়? একটা কি, প্রথমটা কি বলছিলাম, ব্যাকটেরিয়াকে দুইভাবে ধ্বংস করা যায়। প্রথমটা কি বলছিলাম, কারো মনে আছে কি? হ্যাঁ, না তা ঠিক আছে, কিন্তু ধ্বংস হয় কিভাবে? ধ্বংস হয় যে ব্যাকটেরিয়া আমাদের মানব দেহে যা কিছু খাইয়ে বেঁচে থাকে, সে খাবারগুলোকে নষ্ট করে দেওয়া হয়। মানে কি, ব্যাকটেরিয়া বা ভাইরাসকে খেতে দেওয়া হয় না, তাই না? ব্যাকটেরিয়াকে ভাইরাসকে খেতে দেওয়া হয় না, এটা হলো সাধারণভাবে দেওয়া হয়। কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে সরাসরি মাইরে দেয়, হত্যা করে, ধ্বংস করে। এটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক খাইলে আমাদের এই ধরনের উপকার। তো এইটাকে বলা হচ্ছে হইলো, তো এই যে আমরা এখান থেকে আমরা আবার নির্ণয় করতেছি কি, যে ক্যান্সার কি কারণে ক্যান্সার হলো, এই জিনিসটা ডাক্তারি মতে আমরা বিভিন্নভাবে যন্ত্র দ্বারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতেছি, করে দেখতেছি কি যে কি কারণে আমাদের ক্যান্সার হলো। তো ক্যান্সারের যখন আমরা সঠিক তথ্য যখন পাওয়া যাচ্ছে যে এই কারণে ক্যান্সার হলো, তখন সেখান থেকে জীবাণু নেওয়া হয়, এখান থেকে তখন ব্লাড নেওয়া হয়, ব্লাড নিয়ে টেস্ট করা হয়, টেস্ট করে কণিকাগুলো বের করা হয় যে কি জীবাণুর কারণে এই ক্যান্সার হয়েছে। সেই জীবাণু আমরা আবার প্রতিষেধক বের করি। এই বিজ্ঞানীরা আবার কি করে, ওঠার প্রতিষেধক বের করে। যেমন এই করোনার প্রতিষেধক বের করার চেষ্টা চালাচ্ছে। তোমরা বর্তমানে অনেকেই জানো যে কিভাবে আমরা বেশ বাঁচতে পারি, বা অনেক দেশে করোনার প্রতিষেধক তৈরি করতে চাচ্ছে, তাই না? কিন্তু পারতেছে না। কি জন্য পারতেছে না? এই ভাইরাস বা ব্যাকটেরিয়া ওরা ভাইরাস বা ব্যাকটেরিয়া যেখান থেকে ওরা উদ্ধার করতেছে, ঠিক পরক্ষণে আবার ওটা রূপ চেঞ্জ করতেছে, তাহলে ওরা পারতেছে না। হ্যাঁ, ওরা জিন বদলায় ফেলতেছে। এই কারণে অনেকবার বদলাইছে। এই জন্যই তো এখান থেকে আমরা টেস্ট করে রোগ নিরাময় করে। এই জন্যই ওই অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। এই জন্য বলছে যে রোগ নির্ণয়ে এবং রোগ নিরাময়ে দুই ক্ষেত্রেই আইসোটোপের ব্যবহার আমরা করতে পারি। আবার দেখো কৃষিক্ষেত্রে কিভাবে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। কৃষিক্ষেত্রে আইসোটোপ কিভাবে ব্যবহার করা হচ্ছে, তোমরা যারা শুনেছো বড়দের মুখে, আজ থেকে 20 বছর আগেই বিভিন্ন শস্য ক্ষেত্রে, ধানের জমি বলো, পাটের জমি বলো, গমের জমি বলো, বিভিন্ন জায়গায় এই ধরনের কীটনাশক এরকমভাবে প্রচার হতো না। মানে কি, ছিলই না কীটনাশক। এখন যেমন এই 20-25 বছর হলো যে কোনো সময় আমরা কীটনাশক ব্যবহার করতেছি। এই কীটনাশকগুলো দেওয়ার সাথে সাথে এমনকি আগাছা, মানে কি ঘাস জমিতে যেগুলো হয়, এগুলো কীটনাশক দ্বারা আমরা নষ্ট করে দিচ্ছি। তো এই আইসোটোপের ব্যবহার মানে উপস্থিতি এই চিকিৎসা বিজ্ঞানেও আছে, ওই কৃষি বিজ্ঞানেও আছে আইসোটোপের ব্যবহার। আইসোটোপের দ্বারা আমরা ওই জীবাণুগুলো ধ্বংস করে দিচ্ছি, যে জীবাণুগুলো আমাদের ফসলের ক্ষতি করে, যে জীবাণুগুলো ওই ফসল তৈরি হওয়ার পরেও, তৈরি হওয়ার আগেও, তৈরি হওয়ার মাঝখানে কয়েক দফায় আমরা ওই আইসোটোপ ব্যবহার করে স্প্রে করা দেখছো কিনা জানি না। স্প্রের মাধ্যমে কিন্তু আমরা ওখান থেকেও আমরা আইসোটোপ চালনা করি। তাহলে এই কৃষিক্ষেত্রে আইসোটোপ, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ, রোগ নিরাময়ে আইসোটোপ, রোগ নির্ণয়েও আইসোটোপ ব্যবহার করতেছি, তাই না? সেটা আমরা জানতে পারতেছি। হ্যাঁ, আর একটা জিনিস বলা হচ্ছে যে মানে ভূতাত্ত্বিক বিষয়ে গবেষণা ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করি। হ্যাঁ, তা তো করি। মাটি তো, হ্যাঁ, কত বছরের পুরানো ফসল, এমন কি, হ্যাঁ 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 এমনকি আমরা দেখো মাটি টেস্ট করে বলতে পারতেছি ওই মাটির নিচে কি আছে, এখানে কততলা বিল্ডিং করা সম্ভব হবে, ওই মাটিটা কি ধরনের, বিল্ডিংটা টিকবে কি না,
অথবা এইখানে নলকূপ বসানো যাবে কিনা, অথবা কত গভীরে আমরা যেতে পারবো, এইটা ওই আমরা আইসোটোপের কারণেই, তাই না? এর পরবর্তী যেটা মোটামুটি আমরা আইসোটোপটা শিখলাম, পারমাণবিক সংখ্যা শিখলাম, পারমাণবিক ভর শিখলাম, পরমাণুর গঠন কিভাবে, কোন বিজ্ঞানী কোন মতবাদ প্রকাশ করেছে, কেন করেছে, এগুলো শিখলাম। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা কিন্তু পূর্বে ক্লাসে কয়েকটা দিন আমরা করোনার বন্ধ হওয়ার আগে আমরা পেয়েছিলাম, ওইটা কিন্তু আমরা পাইছি। কিন্তু এরপর পরেই আছে আমাদের ইলেকট্রন বিন্যাস দুই ধরনের হয় আমরা জানি। একটা কোন আকারে হয়, একটা সর্পিল আকারে, সৌরজগতের মতো মানে কক্ষপথ আকারে হয়, কক্ষপথ আকারে হয়। আর একটা কি হয়, ওই শক্তি স্তর, আর একটা হয় শক্তি স্তর আকারে, প্রধান শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, মানে আবার সাবশেল মানে উপশক্তি স্তর, এরকমভাবে হয়। তো পরীক্ষায় যেটা আসে সেটা আমি যেটা শিখাইছি তোমাদের ইলেকট্রন বিন্যাস, যেভাবে ওই সাবশেল দিয়ে এসপিডিএফ দিয়ে, তো এসপিডিএফ দিয়ে যে আমরা শিখাইছি, এসপিডিএফ দিয়েই আমরা কিন্তু পরীক্ষায় আসবে। ইভেন এমনকি শুধু পরীক্ষায় না, পরবর্তী ক্লাসে 9, 10 বা বিভিন্ন জায়গায় এই যে শুরু হলো তোমাদের ক্লাস 8 থেকে, এই আমাদের ওই যেভাবে আমরা শিখছি এইভাবেই কিন্তু আমাদের কাজে লাগবে, ওইভাবে কাজে লাগবে না। যাই হোক, তারপরেও ইলেকট্রন বিন্যাসটা আমরা এখন একটু দেখাবো। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস আমরা পারি, যদিও এর পরের সিরিয়ালে কিন্তু ইলেকট্রন বিন্যাসই। তো ইলেকট্রন বিন্যাস আমরা কি একভাবে জানি নাকি দুই নিয়মে জানি, কয় নিয়মে জানি, কেউ একজন বলি। ইলেকট্রন বিন্যাসটা আমরা কয় পদ্ধতিতে জানি? দুটো পদ্ধতি আছে, আমরা দুটোই জানি কি না? দুটোই জানি না? বলো। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেন কে বললো? মৃদুলা লাগছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে আমরা প্রথমেই জানি যে নিউক্লিয়াস থাকে, তো নিউক্লিয়াসের পরের যে একটা কক্ষপথ থাকে, তাহলে এই কক্ষপথে কয়টা বসাবো আমরা ইলেকট্রন? দুইটা বসাবো। এই দুইটা বসাইলাম, তারপরের কক্ষপথে কয়টা বসাবো? 6টা, তাই না? কয়টা হয়েছে? 8টা হয়ে গেল। তো এটা একটা পদ্ধতি। এটা এটা কার পদ্ধতি? এটা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ডের পদ্ধতি, আবার বিজ্ঞানী নেইলস বোরের পদ্ধতি, তাই না? হ্যাঁ, কিন্তু আর একটা পদ্ধতি আমরা জানি, সেই পদ্ধতিটা কোনটা? এসপিডিএফ, সেটা হচ্ছে উপশক্তি স্তর, তাই না? এটা অক্সিজেনের, তাহলে অক্সিজেন মানে কত? 8। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। প্রথমে কি 1s, 1s কত? এস এর সর্বোচ্চ পাওয়ার কত আমরা শিখছি? 2 1s 2। তারপরে কি 2s, 2s2। তাহলে আর কয়টা লাগবে? ও 2s এর পরে কি? না, মানে 2p, 2p4। তাহলে এই দুই পদ্ধতিতেই আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি, তাই না? দুই পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা আগামী ক্লাসে আর আলোচনা করব না, কারণ আমরা পারি। তবে আমাদের সবচেয়ে বড় কাজটা হবে পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করে নেওয়া, সর্বোচ্চ 30টা, 30 কি 35টা আমরা ক্লাস 8-এর জন্য মুখস্থ করব। 30 কি 35টা পারমাণবিক সংখ্যা আমরা মুখস্থ করলেই, যদি দেওয়া থাকে যে আচ্ছা, পরেরগুলো আমি বলে দেবো না। বইয়ের যে একটা ছক আছে না, ওই ছকে বাকিগুলো আমি বলে দেবো কালকে, পরবর্তী ক্লাসে, মানে আগামী সোমবারের দিন আমি ওই ইলেকট্রন বিন্যাসগুলো, ইলেকট্রন বিন্যাস ঠিক না, মানে পারমাণবিক সংখ্যা কার কত, ওইটা আমি বইয়ের ছকটা আমি পূরণ করে দেব, ওইটা আমরা জানিয়ে থাকবো বা মুখস্থ করে থাকবো। এরপরের যেটা থাকবে, এর পরের আলোচনা ওই ইলেকট্রন বিন্যাসটাই। হ্যাঁ হ্যাঁ, ওই ওই ইয়েটা কত, ওই অধ্যায়টার নাম কি? বর্তনী ও চলবিদ্যুৎ।
এই বর্তনী ও হ্যাঁ হ্যাঁ বর্তনী ও জলবিদ্যুৎ আমরা যদি আল্লাহ আমাদের সুস্থ শরীরে বাঁচায় রাখে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে আজকে একটু ধারণা নিয়ে যাই। বর্তনী ও জলবিদ্যুৎ না, বর্তনী আর জলবিদ্যুৎ সম্বন্ধে আমরা হালকা একটু ধারণা নেই। এই যে বাড়িতে খুব ছোট ছোট বিদ্যুৎ দেখে আমরা মানে ভয় পাই না তো সবাই, নাকি? তোমাদের বাড়িতে কোনো বিদ্যুৎ লাইন তো সবার বাড়িতেই আছে, তো কারেন্ট দেখলে আমরা খুব ভয় পাই, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু এই বর্তনী আর জলবিদ্যুৎ যখন আমরা মানে সুন্দরভাবে বুঝবো, যখন বর্তনী আর জলবিদ্যুৎ অধ্যায়টা আমরা সুন্দরভাবে যখন আয়ত্ত করতে পারবো, তখন দেখো বিদ্যুৎ দেখে আমাদের আর ভয় ভয় করবে না। মানে আমরা শিখতে পারবো কিভাবে বিদ্যুৎ তৈরি হয়, কোনখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, কেন উৎপন্ন হয়, কোন তারের ভিতরে দিয়ে কোন লাইন দিতে হয়, দিলে কি ঘটবে, না দিলে কি হবে, কিভাবে বাতি জ্বলবে, কিভাবে ফ্যান ঘুরবে, এগুলো আমরা শিখব। এটারে বলা হয় এই বর্তনী ও জলবিদ্যুৎ, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটি অংশ, পদার্থ বিজ্ঞানের। আর আজকে যে অধ্যায়টা আমরা আলোচনা করে শেষ করলাম এটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের একটি অংশ। বুঝতে পারছো? এটা একটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের অংশ আর একটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের অংশ। তো আমি ওই অধ্যায়টা যদি সুস্থ শরীরে বেঁচে থাকি, আমরা সবাই আল্লাহ বাঁচায় রাখে, আগামী সোমবারে অধ্যায়টা আমরা আলোচনা করব, বর্তনী ও জলবিদ্যুৎ। আর এইখান থেকে যে আমরা যা শিখলাম এই প্রশ্নগুলো মানে কিভাবে তোমরা অ্যান্সার করবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করবে, মানে এখান থেকে একটা পরীক্ষাও নেওয়া দরকার। তো এই পরীক্ষাটা তোমরা মানে কিভাবে দিবে, পরমাণুর গঠন এই অধ্যায়টা প্রশ্ন পাঠায় দেবে ইমেলে, না? এর আগের বার হ্যাঁ এই অধ্যায়ের এর আগের বার একটু সিস্টেম লস হয়েছিল, তাই না? এই সিস্টেম লসের কারণে সিস্টেম একটু লস হয়েছিল, যার কারণে তোমাদের কাছে পৌঁছেছে কিনা এটা কিন্তু আমরা জানতে পারিনি, না জানার কারণে। নইলে কিন্তু একটু জানতে পারলে ক্লিয়ার হওয়া যেত, কারণ তোমাদের আজাদ স্যার কিন্তু যথেষ্ট পারদর্শী। তো ও কিন্তু মনে মনে একটু লজ্জিতই কেন পৌঁছাইলো না, এই জিনিসটা যদি তাকেও জানাইতে, যেহেতু আমরা ইমেলটা সেই করে যে স্যার আমাদের কাছে কিন্তু এখনও আসেনি আতিক স্যারের প্রশ্নটা, আপনারটা আসছে খালি, তো ও কিন্তু দেখতো মানে সমস্যাটা কোথায়। হ্যাঁ, পরে পাইছিলে। তো আমি চেষ্টা করব আল্লাহ যদি সুস্থ শরীরে বাঁচা রাখে আগামীকাল বা পরশু দিনই তোমাদের ইমেলে দেওয়ার জন্য, যাতে আমরা সোমবারে এই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা শেষ করিয়ে প্রশ্নোত্তর পর্ব শেষ করি। আমি আবার এই বর্তনী, হ্যাঁ বলো, কে কি যেন বললে একজন? হ্যাঁ বলো। ও না, ঠিক আছে, আমি না বলা পর্যন্ত দিবে না, আমি স্যারের পাশে থেকেই সেন্ড করব, কালকে চেষ্টা করবে, না হলে পরের দিন। তো পরের দিন মানে রবিবার, তোমরা রবিবারেই নাও, রবিবারেই প্রশ্ন নাও, সোমবার একটু আলোচনা করব। আর এই প্রশ্নের অ্যান্সারগুলো নেব, নিয়ে 10 মিনিট ওই আলোচনা করার পরেই আমরা দ্বিতীয় অধ্যায় মানে বর্তনী ও জলবিদ্যুৎ একটু আলোচনা শুরু করব। তো আগামী সোমবার পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো, দেশবাসীর জন্য দোয়া করো, নামাজ পড়বে, করোনা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে দোয়া করো। সবাই সবার জন্য আমরা দোয়া করি। ঈদ মোবারক সবাইকে জানিয়ে এখানে এই ক্লাস আজকের জন্য সমাপ্তি করলাম।